আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি থেকে প্রথম অধ্যায় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে, যার নাম হচ্ছে আমরা মানুষ। এই অধ্যায়ে যে সকল পেজ বাই পেজ বা প্রতি পৃষ্ঠায় যে সকল কাজগুলো রয়েছে, সে কাজগুলো তোমরা কিভাবে সম্পন্ন করবে তা আমি তোমাদেরকে দেখাবো, এবং একই সাথে এই অধ্যায় শেষে যেই অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে তার সমাধানও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। অর্থাৎ এই একটি ক্লাসের মধ্যেই তোমরা অধ্যায় 2 এর সবগুলো কাজের সমাধান পেয়ে যাবে। তাই ক্লাসটি একটু দীর্ঘ হবে, আমি আশা করছি তোমরা ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাসটি দেখবে। শিক্ষার্থীরা, অধ্যায় 2 এ আমরা বেশ কিছু পাঠ পাবো, যার মধ্যে প্রথম পাঠ হচ্ছে 1 নম্বরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। শিক্ষার্থীরা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে খুব সহজ ভাষায় আমরা যদি বলতে চাই, তাহলে প্রতিবন্ধী শিশু বা শারীরিকভাবে যে সকল শিশুরা অক্ষম বা ডিসেবল তাদেরকে বোঝানো হয়। তো এখানে কয়ে আমাদেরকে কাজ দেওয়া হয়েছে, বলা হয়েছে ছবিগুলো পর্যবেক্ষণ করে ডান পাশের প্রশ্নগুলোর উত্তর লিখি। তো আমরা বাম পাশে কিছু ছবি দেখব। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন প্রতিবন্ধী শিশু বা প্রতিবন্ধী একজন ছাত্র যে হুইল চেয়ারে বসে আছে, এবং তার পেছনে একটি মেয়ে যে তার সহপাঠী, সে তাকে তার যে হুইল চেয়ারটি রয়েছে সেই হুইল চেয়ারটি ঠেলে তাকে সামনে নিয়ে যাচ্ছে বা তাকে ক্লাসরুমের দিকে নিয়ে যাচ্ছে। এরকম একটি চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে বলা হয়েছে শ্রেণীকক্ষে প্রবেশের জন্য র্যাম্প করা হয়েছে কেন। তো এই র্যাম্পটি কেন করা হয়েছে? র্যাম্প বলতে কি বোঝানো হয়েছে? র্যাম্প বলতে বোঝানো হয়েছে, তোমরা দেখবে তোমাদের প্রাথমিক বিদ্যালয়ের সামনে যে সিঁড়িটা রয়েছে, সেই সিঁড়ির পাশে একটা ঢালু আর একটা সিঁড়ি রয়েছে যেখান থেকে গাড়ি উঠানো যায়। তো ওটাই হচ্ছে মূলত র্যাম্প। তো ওই র্যাম্পটি কেন করা হয়েছে? র্যাম্পটি করা হয়েছে মূলত এই সকল প্রতিবন্ধী যে সকল ছাত্ররা রয়েছে বা শিক্ষার্থীরা রয়েছে, যারা সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবে না, তারা যেন হুইল চেয়ারে করে উপরে উঠতে পারে, এজন্য মূলত এ ধরনের র্যাম্প তৈরি করা হয়ে থাকে। তো এই কথাটি আমরা এখানে লিখে দিব। দ্বিতীয় যে ছবিটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষক তিনি ক্লাসে লেকচার দিচ্ছেন এবং সামনে একজন ছাত্র রয়েছে। তো তোমরা এখানে খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে যে এই ছাত্রটির যে কান রয়েছে, সেই কানে কিন্তু একটা যন্ত্র লাগানো রয়েছে। এই যন্ত্রটাকে বলা হয় হিয়ারিং এইড। হিয়ারিং এইড কি? হিয়ারিং এইড হচ্ছে যারা সাধারণত কানে একটু কম শোনে, তারা কানে এক ধরনের বিশেষ ডিভাইস বা বিশেষ এক ধরনের যন্ত্র লাগায়, যে যন্ত্রের মাধ্যমে তারা স্বাভাবিকভাবে কানে শুনতে পারে। তো এই বিষয়টি নিয়ে আমরা সামনে এখানে লিখব। এরপর এখানে আরেকটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষক রয়েছেন, যিনি তার হাতে একটা বই ধরে আছেন, এবং একজন ছাত্রী সে কি করছে, বইয়ের দিকে তাকিয়ে আছে। কিন্তু পার্থক্য হচ্ছে এই ছাত্রীর চোখে চশমা দেওয়া রয়েছে। তো তোমরা নিশ্চয়ই জানো যে চশমা কেন ব্যবহার করা হয়। সাধারণত যারা চোখে একটু কম দেখে বা অস্পষ্ট দেখে, তারাই মূলত চোখে চশমা ব্যবহার করে। তো কেন ব্যবহার করছে, কি কারণে ব্যবহার করছে, সেটি মূলত আমরা সামনে এই খালি ঘরে লিখব। তো এবার চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই ছকটি পূরণ করতে পারি। শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখো, প্রথম যেই ছবিটি সেখানে আমরা দেখেছিলাম যে স্কুলে প্রবেশপথে র্যাম্প। তো আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে শ্রেণীকক্ষে প্রবেশের জন্য র্যাম্প করা হয়েছে কেন। তো আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি যে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী বা যারা চলাচলের জন্য হুইল চেয়ার ব্যবহার করেন, তারা যাতে সহজেই এবং নিরাপদে শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারেন, সেজন্যই র্যাম্প করা হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝলে যে বিদ্যালয়ের সামনে কেন র্যাম্প করা হয়। দ্বিতীয় যে ছবিটি আমরা দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে কানে শোনার যন্ত্র ব্যবহার। তো এখানে দেখো, এই যে ছাত্রটি, তার কানে একটি যন্ত্র ব্যবহার করা হয়েছে। তো এখানে বলা হয়েছে শিক্ষার্থীর কানে কি লাগানো আছে, এটি কেন প্রয়োজন হয়। তো আমরা দেখো এখানে উত্তরটি এভাবে লিখতে পারি যে শিক্ষার্থীর কানে শ্রবণ সহায়ক যন্ত্র, যেটিকে হিয়ারিং এইড বলা হয়, সেটি লাগানো আছে। যাদের শ্রবণ শক্তি কম বা যারা কানে ভালো শুনতে পান না, তাদের পরিষ্কারভাবে শব্দ শুনতে এবং শিক্ষকের পাঠ বুঝতে এটি প্রয়োজন হয়। তাহলে এখানে যে প্রশ্নটি করা হয়েছে, সেই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি। এরপর আমরা তৃতীয় ছবিতে দেখেছিলাম চশমার ব্যবহার। একজন ছাত্রী সে কি করছে, চশমা ব্যবহার করে তার লেখাটি বা পড়াটি সে বুঝে নিচ্ছে।
তো আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে শিক্ষকের দেখানো ছবিটি ভালোভাবে দেখতে শিক্ষার্থীর কিসের সাহায্যের প্রয়োজন হয়েছে। তো আমরা উত্তরটি এভাবে লিখতে পারি যে শিক্ষকের দেখানো ছবিটি ভালোভাবে দেখার জন্য শিক্ষার্থীর চশমার সাহায্যের প্রয়োজন হয়েছে। দৃষ্টিশক্তির স্বল্পতা বা ক্ষীণ দৃষ্টির কারণে দূরের দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে চশমা ব্যবহৃত হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম যে সে কি ব্যবহার করছে এবং কেন ব্যবহার করছে। তাহলে এই যে উত্তরগুলো আমি এখানে লিখলাম, ঠিক এই উত্তরগুলোই তোমরা এখানে এই যে খালি ঘর রয়েছে এই খালি ঘরে তোমরা এই উত্তরগুলো খুব সহজে লিখে দিবে। আমি আশা করছি তোমরা প্রথম এই কাজটি বুঝতে পেরেছ। এরপর আমরা কি করব, আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব যেখানে আমাদেরকে খ নম্বরে আরেকটি কাজ দেওয়া হয়েছে। তো দেখো খ নম্বরে যে কাজটি করব সেখানে বলা হয়েছে সাগরের মতো কোনো বন্ধু থাকলে আমি তাকে যেভাবে সাহায্য করব তা 5টি বাক্যে লিখো। তো এখানে আমাদেরকে মূলত এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপরে এখানে এই অনুচ্ছেদটি আমাদেরকে পড়ে নিতে হবে। দেখো অনুচ্ছেদে বলা হয়েছে সাগর কুমিল্লার একটি স্কুলে পড়তো। ছোটবেলায় একটি সড়ক দুর্ঘটনায় সাগরের পা ভেঙে যায়। পরে সে হাঁটতে পারলেও তার একটি পা অন্য পা থেকে ছোট থেকে যায়। ক্রিকেট তার প্রিয় খেলা। বাসার পাশের মাঠে সে তার স্থানীয় বন্ধুদের সাথে ক্রিকেট খেলতো। পায়ের সমস্যা থাকার পরও খুব ভালো খেলতো সাগর। তার বাবার চাকুরিতে বদলিজনিত কারণে তারা শরীয়তপুর চলে যায়। নতুন জায়গায় বিদ্যালয়ের মাঠে সাগরকে কেউ খেলায় নিত না। কেউ ভাবতো তাকে নিলে তাদের দল হেরে যাবে। কেউ ভাবতো তার পায়ের সমস্যা আরো বেড়ে নতুন কোনো সমস্যা তৈরি হতে পারে। বিদ্যালয়ের শিক্ষক লক্ষ্য করলেন সবাই যখন খেলে তখন সাগর খুব মন খারাপ করে থাকে। তিনি একদিন তাকে বিদ্যালয়ের দলে খেলার সুযোগ দিলেন। সেদিন তার দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে জয়ী হলো তার দল। বিদ্যালয়ের সবাই খুব গর্ব করেছিল সাগরকে নিয়ে। শিক্ষকের একটু সহমর্মিতা ও সহপাঠীদের সহযোগিতায় পাল্টে গেল সাগরের জীবন। তাহলে শিক্ষার্থীরা এখানে সাগর নামে একটি ছেলে, যে হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশু, যার পা একটু ছোট বলে সে অন্যদের থেকে একটু আলাদা। তো এরকম একটি অবস্থায় সাগরের মতো যদি কোনো বন্ধু আমার থাকে তাহলে আমি তাকে কিভাবে সাহায্য করতে পারি সেই সম্পর্কে আমরা 5টি বাক্য এই যে খালি ঘরটি রয়েছে দেখো এই খালি ঘরে আমরা লিখব। তো এখানে আমরা কি লিখতে পারি চলো আমরা সেটি দেখে আসছি। শিক্ষার্থীরা দেখো খ নম্বর এই কাজটি আমরা এভাবে সম্পন্ন করতে পারি যে সাগরের মতো বিশেষ চাহিদা সম্পন্ন কোনো বন্ধু থাকলে আমি তাকে যেভাবে সাহায্য করব তা 5টি বাক্যে দেওয়া হলো। দেখো প্রথমে আমি যেটি করব সেটি হচ্ছে তাকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করব এবং তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব। পরবর্তী যে কাজটি করতে পারি সেটি হচ্ছে তাকে কোনোভাবেই একা বা অবহেলিত মনে হতে দেব না এবং সব কাজে তাকে উৎসাহিত করব। এরপর দেখো শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠানে তাকে অংশগ্রহণের সুযোগ করে দেব এবং প্রয়োজনে তাকে সঙ্গ দেব। এরপর দেখো খেলাধুলার সময় তার সামর্থ্য অনুযায়ী তাকে দলে নেব এবং সবার সাথে মিলেমিশে খেলার পরিবেশ তৈরি করব। এরপর দেখো বলা হয়েছে চলাফেরায় বা পড়াশোনায় তার কোনো বিশেষ উপকরণের যেমন র্যাম্প বা সহায়ক যন্ত্র প্রয়োজন হলে তাকে সাহায্য করব। তাহলে আমি এখানে 5টি উপায় লিখে দিয়েছি যেই উপায়ে সাগরের মতো কোনো বন্ধু থাকলে আমি তাকে সাহায্য করতে পারি। তো তোমরাও ঠিক এভাবে খ নম্বর এই প্রশ্নের উত্তরটি লিখতে পারো। শিক্ষার্থীরা আমরা খ নম্বর এই কাজটি সম্পন্ন করলাম। এবার চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। সেখানে আমাদেরকে একটি ছক দেওয়া হয়েছে। এই ছকে আমাদেরকে শেখানো হয়েছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা এবং তাদের কি কি বৈশিষ্ট্য রয়েছে, একই সাথে তাদের কি কি প্রয়োজন সেই সকল প্রয়োজনগুলো এই ছকে রয়েছে। তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই তোমাদের বাসায় বসে খুব ভালোভাবে পড়বে। আমরা সরাসরি চলে যাব আমাদের অনুশীলনীমূলক কাজে। দেখো গ নম্বরে এখানে বলা হয়েছে যে উপরের ছকে দেওয়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজন জেনে তাদের প্রতি আমাদের করণীয় একটি তালিকা তৈরি করি। শিক্ষার্থীরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন দেখো এখানে বিভিন্ন প্রকারভেদ দেওয়া হয়েছে। তো কি কি প্রতিবন্ধকতা তাদের মধ্যে থাকতে পারে? তাদের মধ্যে থাকতে পারে দৃষ্টি প্রতিবন্ধকতা, অটিস্টিক শিশু হতে পারে। এরপর দেখো বুদ্ধি প্রতিবন্ধিতা থাকতে পারে, আরও রয়েছে শ্রবণ প্রতিবন্ধিতা, বাক প্রতিবন্ধিতা। এ সকল হচ্ছে তাদের বিভিন্ন সমস্যা।
তো এই সকল সমস্যায় তাদের কি কি প্রয়োজন পড়ে সেই সকল প্রয়োজন কিন্তু আমরা ডান পাশে এখানে দেখেছি, এগুলো খুব ভালোভাবে পড়বে। তো আমরা এই প্রয়োজনগুলো জানলাম, জানার পরে তাদের প্রতি আমাদের যে করণীয় তার একটি তালিকা আমরা এখানে লিখব। তো চলো দেখে আসি যে এখানে আমরা কি কি উল্লেখ করতে পারি। শিক্ষার্থীরা, গ নম্বরে আমাদের কাছে যে তালিকাটি জানতে চাওয়া হয়েছে সেই তালিকাটি আমরা এভাবে লিখতে পারি। দেখো, প্রথমে আমরা লিখব শারীরিক প্রতিবন্ধী শিশুদের চলাফেরা ও অন্যান্য কাজে সহযোগিতা করা এবং তাদের প্রয়োজনীয় উপকরণ যেমন হুইল চেয়ার, ক্র্যাচ ব্যবহারে সাহায্য করা। দ্বিতীয় যে করণীয় সেটি আমরা লিখতে পারি দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুদের শ্রেণীকক্ষে সামনে বসতে দেওয়া এবং পড়ার সময় বিষয়গুলো মুখে বলে বা পড়ার উপকরণ দিয়ে সহায়তা করা। পরবর্তী যে করণীয় সেটি হতে পারে অটিস্টিক বা বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক আচরণ করা এবং তাদের কোনোভাবে রাগানো বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। 4 নম্বর যে করণীয় সেটি হতে পারে শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশুদের সাথে কথা বলার সময় ধীরে কথা বলা এবং প্রয়োজনে ইশারা বা অঙ্গভঙ্গির সাহায্যে বিষয়গুলো বুঝিয়ে বলা। 5 নম্বর যেই করণীয় সেটি হতে পারে সব ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কাজে উৎসাহ প্রদান করা এবং বিদ্যালয়ে বা খেলার মাঠে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। তাহলে শিক্ষার্থীরা, আমি এখানে 5টি করণীয় দিয়েছি, যে 5টি করণীয় আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি করতে পারি। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে গ নম্বর এই কাজটি তোমরা কিভাবে সম্পন্ন করবে। চলো আমরা এর পরবর্তী যে কাজটি সেটি আমরা দেখে নিচ্ছি। দেখো, ঘয়ে বলা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন একজন প্রতিবেশীর চাহিদা অনুযায়ী তাকে কিভাবে সহযোগিতা করব তা লিখি। তো আমরা বিশেষ চাহিদা সম্পন্ন একজন শিশু যদি আমরা আমাদের প্রতিবেশীদের মধ্যে খুঁজে পাই, তাহলে আমরা তাকে কিভাবে সাহায্য করতে পারি সেই সহযোগিতার উপায়গুলো আমরা এখানে তালিকাবদ্ধ করব। তাহলে এটি কিভাবে করব চলো আমরা দেখে আসি। আমি এখানে লিখেছি যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি আমাদের করণীয়। তো আমরা কি কি করতে পারি? আমরা শারীরিক প্রতিবন্ধী শিশুদের চলাফেরা ও অন্যান্য কাজে সহযোগিতা করা এবং তাদের প্রয়োজনীয় উপকরণ যেমন হুইল চেয়ার বা ক্রাচ ব্যবহারে সাহায্য করতে পারি। এরপর দেখো, দৃষ্টি প্রতিবন্ধী যে সকল বন্ধু রয়েছে তাদেরকে শ্রেণীকক্ষে সামনে বসতে দেওয়া এবং পড়ার সময় বিষয়গুলো মুখে বলে বা পড়ার উপকরণ দিয়ে সহায়তা করতে আমরা পারি। এরপর দেখো, যারা অটিস্টিক রয়েছে, অটিস্টিক বা বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক আচরণ করা এবং তাদের কোনোভাবে রাগানো বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশুদের সাথে কথা বলার সময় ধীরে ধীরে কথা বলা এবং প্রয়োজনে ইশারা বা অঙ্গভঙ্গির সাহায্যে বিষয়গুলো বুঝিয়ে বলা। এভাবে কিন্তু আমি তাকে সাহায্য করতে পারি। আর আরেকটি বিষয় এখানে বলা হয়েছে সেটি হচ্ছে সব ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কাছে উৎসাহ প্রদান করা এবং বিদ্যালয়ে বা খেলার মাঠে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। তাহলে শিক্ষার্থীরা, আমরা গ নম্বরে এখানে যে কাজটি দেখতে পেলাম ঠিক এই একই কাজের মতো ঘ নম্বরে কিন্তু আমরা ওই একই কাজগুলো করতে পারি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে আমরা সহযোগিতা করার ক্ষেত্রে। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। চলো পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই। সেখানে আমাদেরকে দ্বিতীয় যে পাঠটি বলা হয়েছে সেটি হচ্ছে ছেলে মেয়ের সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশের গুরুত্ব। তো আমরা এই পাঠে ছেলে এবং মেয়ে তারা যেন সমানভাবে শিখতে পারে সেই পরিবেশ আমরা যেন তৈরি করতে পারি তার গুরুত্ব সম্পর্কে আমরা জানব। দেখো, এখানে ক নম্বরে বলা হয়েছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে বাক্সে দেওয়া শব্দ থেকে উপযুক্ত শব্দ নিয়ে নিচের শূন্যস্থান পূরণ করে অর্থবোধক বাক্য তৈরি করি। আমাদেরকে এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো শূন্যস্থান পূরণ করার পূর্বে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? এখানে এই যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি ছেলে মেয়ে উভয় তারা পৃথিবীর চারপাশে এখানে উপস্থাপন করা হয়েছে। এটি দিয়ে বোঝানো হয়েছে যে পৃথিবীতে ছেলে মেয়ে সবাই একসাথে বসবাস করবে সমান অধিকার নিয়ে। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি ছেলে মেয়ে অর্থাৎ ছাত্রছাত্রী তারা ক্লাসরুমে একসাথে পড়াশোনা করছে, গ্রুপ স্টাডি বা দলগতভাবে তারা লেখাপড়া করছে। এরপর দেখো 3 নম্বর যে ছবিটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ছেলে মেয়ে উভয়ে তারা স্কুলের একটি ক্যাম্পেইনে অংশগ্রহণ করছে যেখানে উপরে লেখা রয়েছে খুদে ডাক্তার, অর্থাৎ তারা খুদে ডাক্তার হয়ে একে অন্যকে চিকিৎসা সেবা দিচ্ছে।
4 নম্বর যে ছবিটি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের কোনো একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে ছেলে এবং মেয়ে তারা উভয়ে অংশগ্রহণ করেছে এবং শিক্ষক বা প্রধান অতিথি তাদেরকে পুরস্কার দিচ্ছে। তো প্রথমে আমরা ছবিগুলো পর্যবেক্ষণ করলাম, এবার আমরা শূন্যস্থান পূরণ করব। এখানে বেশ কিছু শব্দ দেওয়া রয়েছে, এই শব্দগুলো ব্যবহার করেই মূলত আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব। শব্দগুলো হচ্ছে দায়িত্বশীল, আত্মবিশ্বাসী, অংশগ্রহণ, সমতা ভিত্তিক। তাহলে এবার চলো এই শব্দগুলো কোন কোন জায়গায় আমরা বসিয়ে পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে পারি সেটি দেখে আসি। শিক্ষার্থীরা, আমরা এই শব্দগুলো আমাদের মূল বইয়ে দেখেছিলাম। প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে পৃথিবীর উন্নয়নে ছেলে মেয়ে উভয়েরই অংশগ্রহণ প্রয়োজন। তো এই অংশগ্রহণ শব্দটা আমরা প্রথম শূন্যস্থানে বসালাম। দ্বিতীয় যে বাক্যটি সেখানে বলা হয়েছে ছেলে মেয়ে দলগতভাবে কাজ করলে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ নিশ্চিত হয়। তাহলে এই সমতা ভিত্তিক শব্দটা আমরা এখান থেকে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম এবং 2 নম্বর যে বাক্যটি সেটি পূর্ণ করলাম। 3 নম্বর যে বাক্যটি সেখানে বলা হয়েছে ছেলে মেয়ে বিদ্যালয়ে আত্মবিশ্বাসী ভূমিকা পালনের মাধ্যমে তাদের দায়িত্ববোধ তৈরি হয়। তাহলে এই যে আত্মবিশ্বাসী শব্দটি আমরা এখান থেকে নিয়ে এসে 3 নম্বর শূন্যস্থানে বসিয়ে দিলাম। এরপর 4-এ বলা হয়েছে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ছেলে মেয়ে দায়িত্বশীল হয়ে ওঠে। তাহলে দায়িত্বশীল এই শব্দটা আমরা কি করলাম, এই যে এখান থেকে নিয়ে এসে 4 নম্বর এই শূন্যস্থানে বসিয়ে বাক্যগুলো পূর্ণাঙ্গ করলাম। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে তোমাদের মূল বইয়ে এখানে এই যে শূন্যস্থানগুলো রয়েছে এই শূন্যস্থানগুলো আমরা কিভাবে পূরণ করলাম এখান থেকে শব্দগুলো বেছে এনে। তো এইভাবেই তোমরা করবে। এবার চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, যেখানে খ নম্বরে আমাদেরকে কাজ দেওয়া হয়েছে। বলা হয়েছে উপরের অনুচ্ছেদটি পড়ে ছেলে মেয়ের জন্য সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশের গুরুত্ব লিখি। শিক্ষার্থীরা, ছেলে এবং মেয়ের যে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ প্রয়োজন, তো কেন প্রয়োজন সেটি মূলত আমরা এখানে এই যে খালি ঘরটি রয়েছে এখানে লিখব। তো তার পূর্বে অবশ্যই তোমাদেরকে এখানে এই যে লেখাটি রয়েছে এই লেখাটি খুব ভালোভাবে পড়ে নিতে হবে। এই লেখাটি পড়লেই মূলত তোমরা এই ছকটি এখানে পূরণ করতে পারবে। তাহলে চলো আমরা দেখে আসি যে কিভাবে খ নম্বর এই ছকটি আমরা পূরণ করব। শিক্ষার্থীরা, আমরা ঠিক এভাবে একটি ছক তৈরি করতে পারি আমাদের খাতায়, অথবা চাইলে আমাদের মূল বইয়েও লিখতে পারি। ছেলে মেয়ের সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশের গুরুত্ব। তো প্রথম গুরুত্বে আমি লিখেছি ছেলে মেয়েরা নিজেদেরকে যে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশের জন্য প্রস্তুত করতে পারে। দ্বিতীয় যে গুরুত্ব সেটি হচ্ছে পারস্পরিক সম্মানবোধ তৈরি হয় এবং কেউ নিজেকে অবহেলিত মনে করে না। পরবর্তী যে গুরুত্ব সেটি হচ্ছে শিক্ষার্থীরা একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করতে শেখে। 4-এ বলা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে সম অংশগ্রহণ, সম অধিকার এবং সমমর্যাদা নিশ্চিত হয়। 5-এ বলা হয়েছে ছেলে মেয়ে উভয়ের মধ্যেই নিরাপত্তা বোধ তৈরি হয় এবং সবাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তাহলে এভাবে আমরা কি করতে পারি, ছেলে মেয়ের সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশের যে গুরুত্ব তার তালিকা আমরা এই ছকে লিখতে পারি। তো এই কথাগুলোই তোমরা মূলত এই যে ছক রয়েছে এখানে ছোট ছোট করে লিখে দিবে। অনেক সময় তোমরা দেখবে তোমাদের ছকে যে পরিমাণে জায়গা রয়েছে সেই পরিমাণে জায়গাটা লেখার জন্য যথেষ্ট নয়। সেক্ষেত্রে তোমরা যেটি করতে পারো, তোমাদের লেখাটা খুবই ছোট ছোট করে লিখতে পারো, অথবা চাইলে তোমরা আলাদা কাগজে বা তোমাদের যে খাতা রয়েছে সেখানেও কিন্তু তোমরা ছক তৈরি করে এই লেখাগুলো লিখতে পারো। তো যাই হোক, গ নম্বর কাজটি আমরা সমাধান করলাম। আমি আশা করছি এখান থেকে বুঝতে আর কোনো অসুবিধা নেই। চলো পরবর্তী কাজে চলে যাই। পরবর্তী কাজ হচ্ছে গ নম্বরে বলা হয়েছে নিচের যে বাক্যগুলো সঠিক তার পাশে টিক চিহ্ন ও যে বাক্যগুলো সঠিক নয় তার পাশে ক্রস চিহ্ন দেই। যেগুলো সঠিক নয় তার পরিবর্তে সঠিক বাক্য লিখি। শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু বিবৃতি দেওয়া রয়েছে বা বাক্য দেওয়া রয়েছে। এই বাক্যগুলোর আমরা মূলত এখানে ট্রু ফলস অ্যাক্টিভিটি যেভাবে আমরা ইংরেজিতে করি সেভাবে আমরা মূলত এখানে করব। বলা হয়েছে বাক্যগুলোর যেগুলো সঠিক হবে সেগুলোর পাশে আমরা টিক চিহ্ন দিব, আর যেগুলো সঠিক নয় সেগুলোর পাশে আমরা ক্রস চিহ্ন দিব। একই সাথে যেগুলো সঠিক হবে না সেগুলোর সঠিক বাক্যটি কি হবে তা আমরা লেখার চেষ্টা করব। তো তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে গ নম্বর এই কাজটি আমরা করতে পারি। শিক্ষার্থীরা দেখো, গ নম্বর এই কাজটি আমরা এভাবে করতে পারি। এখানে বলা হয়েছে প্রথম বাক্য যে শ্রেণীকক্ষে শ্রেণী দলনেতা শুধুমাত্র ছেলেরাই হতে পারবে। তাহলে শ্রেণীকক্ষে কিন্তু শ্রেণী দলনেতা বা ক্লাস ক্যাপ্টেন যিনি হন তিনি কিন্তু শুধুমাত্র ছেলেই না, চাইলে কিন্তু মেয়েও হতে পারবে। তাহলে এটি হচ্ছে একটা ভুল বাক্য, আমরা এখানে ক্রস চিহ্ন দিলাম এবং এর সঠিক বাক্যটা কি হবে আমি লিখে দিয়েছি যে শ্রেণীকক্ষে শ্রেণী দলনেতা ছেলে মেয়ে উভয়ই হতে পারবে।
পরবর্তী যে বাক্য সেখানে বলা হয়েছে ছেলে ও মেয়ে সকলেরই নিরাপত্তার প্রয়োজন আছে, তাহলে এটি সঠিক বাক্য, এই জন্য আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিয়েছি। পরবর্তী যে বাক্য সেখানে বলা হয়েছে বাগান করা, গাছ লাগানো বা বিদ্যালয়ের উন্নয়নের কাজ ছেলেরা ভালো করতে পারে, তাহলে এই বাক্যটি কিন্তু সঠিক নয়, এই জন্য আমি এখানে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি। তো এই বাক্যটি যদি সঠিক না হয় তাহলে সঠিক কি হবে? সঠিক হবে বাগান করা, গাছ লাগানো বা বিদ্যালয়ের উন্নয়ন কাজে ছেলে মেয়ে উভয়ই ভালো করতে পারে। তাহলে আমরা এভাবে লিখে দিলাম। পরবর্তী যে বাক্য সেখানে বলা হয়েছে মেয়েদের দায়িত্ব হলো ঘর বাড়ি ও বিদ্যালয় পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা। তাহলে শিক্ষার্থীরা এটি কি সঠিক বাক্য? অবশ্যই না, এটি কিন্তু সঠিক বাক্য নয়, এই জন্য এখানে আমরা ক্রস চিহ্ন দিলাম। তাহলে সঠিক কি হবে? সঠিক আমরা এভাবে লিখতে পারি যে ঘর বাড়ি ও বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ছেলে মেয়ে উভয়েরই দায়িত্ব। এটি হচ্ছে আমাদের সঠিক বাক্য। আমরা আরও একটি বাক্য দেখব যেখানে বলা হয়েছে যে কোনো প্রতিযোগিতায় মেয়েদের তুলনায় ছেলেরা বেশি ভালো করে। তাহলে এখানে এই বাক্যটিও কিন্তু সঠিক নয়, এই জন্য এখানে আমরা ক্রস চিহ্ন দিলাম। সেক্ষেত্রে সঠিক কি হবে? আমরা লিখতে পারি যে কোনো প্রতিযোগিতায় ছেলে মেয়ে উভয়েরই ভালো করার সম্ভাবনা রয়েছে। তাহলে শিক্ষার্থীরা আমরা এই ছকের মধ্য দিয়ে কি করলাম? কোন কোন বাক্যগুলো সঠিক সেই বাক্যগুলোর সামনে আমরা টিক চিহ্ন দিলাম, আর যে বাক্যগুলো সঠিক নয় সেগুলোর সামনে আমরা ক্রস চিহ্ন দিয়ে সেগুলোর সঠিক কি হবে সেটিও আমরা এখানে লিখে দিলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা চলো আমরা পরবর্তী যে কাজ সেখানে আমরা চলে যাই। আমাদের ঘ নম্বরে এখানে একটি কাজ দেওয়া হয়েছে, বলা হয়েছে শিক্ষকের সহায়তায় ছেলে মেয়ে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশের উপর শ্রেণীকক্ষে প্রদর্শনের জন্য একটি ভূমিকাভিনয়ের আয়োজন করি। তো এটি হচ্ছে একটি প্র্যাকটিক্যাল কাজ। এই কাজটি মূলত তোমরা তোমাদের শ্রেণীকক্ষে বসে করবে। তোমাদের শ্রেণী শিক্ষক যিনি রয়েছেন তিনি তোমাদেরকে এই কাজটি করতে সাহায্য করবেন। চল পরবর্তী কাজে চলে যাই। 3 বলা হয়েছে ছেলে মেয়ে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ সৃষ্টি। আমরা এর আগের পাঠে দেখেছি যে ছেলে মেয়ে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশের গুরুত্ব। এবার আমরা দেখব সেই পরিবেশ কিভাবে সৃষ্টি করা যায়। দেখো আমাদেরকে এখানে ক নম্বরে যে কাজটি করতে বলা হয়েছে সেখানে বলা হয়েছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিগুলোতে আমরা ছেলে মেয়ে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ সৃষ্টির সহায়ক যেসব ক্ষেত্র দেখতে পাচ্ছি সেগুলো লিখি। তো শিক্ষার্থীরা আমরা এখানে 4টি ছবি দেখতে পাচ্ছি। এই 4টি ছবিতে আমরা দেখতে পাচ্ছি ছেলে এবং মেয়ে তারা কিভাবে একত্রিত হয়ে সমতা ভিত্তিক একটি পরিবেশে লেখাপড়া শিখছে বা কাজকর্ম করছে। যেমন প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি ছেলে মেয়ে তারা তাদের পরিবারে বসে মা বাবার সাথে তারা লেখাপড়া করছে, লেখাপড়া শিখছে। এটা কিন্তু একটা সমতা ভিত্তিক পরিবেশ। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি ছেলে মেয়ে তারা কি করছে, ছাত্রছাত্রীরা তারা ক্লাসে বসে তারা গ্রুপ স্টাডি করছে, তারা একত্রিত হয়ে তারা লেখাপড়া করছে। এরপর আমরা 3 নম্বর যে ছবিটি সেখানে দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা মিলে তারা স্কুলের আঙিনায় বা স্কুলের যে মাঠ রয়েছে সেখানে তারা কাজ করছে, কেউ গাছ লাগাচ্ছে, কেউ মাঠ পরিষ্কার করছে, অর্থাৎ তারা একত্রিত হয়ে কাজ করছে। এরপর দেখো আমরা 4 নম্বর যে ছবিটি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে টয়লেটের ক্ষেত্রেও কিন্তু আমরা সমতা ভিত্তিক দেখতে পাই। যেমন এখানে ছেলেদের জন্য আলাদা টয়লেট রয়েছে, এটি হচ্ছে ছেলেদের টয়লেট, আর এটি হচ্ছে মেয়েদের টয়লেট, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ের জন্য আলাদা টয়লেট কিন্তু এখানে রয়েছে। তাহলে এই 4টি ছবি দেখে আমরা সমতা ভিত্তিক পরিবেশ কিভাবে সৃষ্টি করা যায় তার কিছু ধারণা আমরা এখান থেকে পেলাম। এবার আমরা কি করব, এই ছবিগুলোর বিবরণ আমরা এই যে খালি ঘর রয়েছে এই খালি ঘরে লিখব। আমাদেরকে বলা হয়েছে যে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিগুলোতে আমরা ছেলে মেয়ে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ সৃষ্টির সহায়ক যেসব ক্ষেত্র দেখতে পাচ্ছি সেগুলো লিখি। তো যে সকল ক্ষেত্রগুলো আমরা 4টি ছবি বিশ্লেষণ করে পেয়েছি সেগুলো আমরা এই খালি ঘরে লিখব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই ছকটি পূরণ করতে পারি। শিক্ষার্থীরা দেখো প্রথম যে ছবিটি সেই ছবিতে আমরা দেখেছি পারিবারিক পরিবেশ। শিক্ষার্থীরা প্রথম যে ছবিটি সেখানে আমরা দেখেছি পারিবারিক পরিবেশ। তো দেখো বাড়িতে মা বাবার তত্ত্বাবধানে ছেলে ও মেয়ে উভয়ই একসাথে বসে পড়াশোনা করছে, যা শিক্ষার ক্ষেত্রে পারিবারিক সমতা নির্দেশ করে। তো এখানে মূলত এই যে প্রথম ছবিটি রয়েছে এই ছবিটির কথা এখানে বলা হয়েছে।
দ্বিতীয় ছবিটির ক্ষেত্রে আমরা দেখতে পাই শ্রেণীকক্ষের পরিবেশ। আমি লিখেছি, দেখো, বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা দলগতভাবে আলোচনার মাধ্যমে পড়াশোনা করছে, যেখানে উভয়ের সমান অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তাহলে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় এই ছবির বর্ণনা। 3 নম্বর যে ছবিটি, সেখানে আমরা দেখতে পাই বিদ্যালয়ের আঙিনা। তো আমি লিখেছি, ছাত্র ও ছাত্রীরা মিলেমিশে বিদ্যালয়ের বাগান বা আঙিনা পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের কাজ করছে, যা কাজের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করে। তো আমরা 3 নম্বর এই যে ছবিটি, এই ছবিতে আমরা যে সমতা ভিত্তিক পরিবেশের ক্ষেত্র দেখতে পেয়েছি, সেটি মূলত আমরা এখানে লিখলাম। 4 নম্বর যে ছবিটি, সেখানে দেখানো হয়েছিল স্বাস্থ্যসম্মত ব্যবস্থা। আমি লিখেছি, বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্য পৃথক এবং নিরাপদ টয়লেট বা শৌচাগার ব্যবস্থা রয়েছে, যা একটি উন্নত ও সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশের জন্য জরুরি। তাহলে আমরা 4 নম্বর এই যে বিবরণটি, এই বিবরণটি আমরা এই 4 নম্বর এই ছবিটির জন্য লিখলাম। তাহলে শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা ক নম্বর এই ছকটি পূরণ করলাম। আমি আশা করছি তোমরা এটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। সেখানে আমরা আরও একটি ছক পাবো। খ নম্বরে বলা হয়েছে, উপরের ঘটনাটি পড়ি ও কোন কোন কাজে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ ছিল তা লিখি। তো এখানে আমাদেরকে দেখো একটি ছোট্ট ঘটনা দেওয়া হয়েছে বা ছোট্ট একটি গল্প দেওয়া হয়েছে। আমরা এই গল্পটি পড়ব। দেখো, বলা হয়েছে, 5ম শ্রেণীর শিক্ষার্থী জুই বিদ্যালয় থেকে বাসায় ফিরে জুই তার মায়ের সাথে গল্প করছিল। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ক্লাসটি আজ তার খুব ভালো লেগেছে। শিক্ষক পাঠদানের সময় কিছু প্রশ্ন করেন। যারা পারে তাদের হাত তুলতে বললেন। যারা হাত তুলেছে তিনি তাদের মধ্যে দুজনকে আগে উত্তর বলতে বললেন। তারপর যারা হাত তোলেনি, এবার তিনি তাদের কাছ থেকে উত্তর জানতে চাইলেন। এভাবে তিনি 2জন ছেলে ও 2জন মেয়ে শিক্ষার্থীর কাছ থেকে উত্তর শুনতে চাইলেন। তারপর দলগতভাবে কাজ করতে দিলেন। ছেলে ও মেয়ে নিয়ে প্রতিটি দল গঠন করলেন। কোনো দলে ছেলে, আবার কোনো দলে মেয়ে শিক্ষার্থীকে দলনেতা বানালেন। দলের দলনেতা কাজটি উপস্থাপন করল। সবশেষে তিনি পুরো শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে 2টি দল ভাগ করলেন। 2 দলের মধ্যে তিনি কুইজ প্রতিযোগিতা করলেন। কুইজ প্রতিযোগিতায় জয়ী হয়েছে জুইদের দল। জুই মাকে আরো খুশির খবর দিল। সে বলল, আমরা বিদ্যালয়ে একটি বাগান করেছিলাম। বাগানে আজ 5টি গোলাপ ফুটেছে। বিরতির সময় আমরা সবাই নিজেদের খাবার ভাগাভাগি করে খেয়েছি। বন্ধুদের সাথে কানামাছি খেলেছি। খেলার সময় রাজীব, বৃষ্টি, আকাশ ও আমার চোখ বাধা হয়েছিল। কথাগুলো বলতে বলতে হাসতে লাগলো জুই। তাহলে শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখানে একটা গল্প জানলাম, যেই গল্পে আমরা জুই নামে একজন শিক্ষার্থী তার স্কুলে সমতা ভিত্তিক পরিবেশের মাধ্যমে তারা কিভাবে লেখাপড়া শেখে, কিভাবে আনন্দ উদযাপন করে, সেই ঘটনাগুলো আমরা এখান থেকে দেখে নিলাম। এবার আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে, যেখানে আমরা সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশের যে নমুনাগুলো উপরের গল্পে আমরা দেখেছি, সেগুলো আমরা এই খালি ঘরে লিখব। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে এই কাজটি আমরা করতে পারি। শিক্ষার্থীরা, আমরা ঠিক এভাবে ছকের মধ্যে লিখব সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ। দেখো, প্রথমে আমরা যেটি দেখেছিলাম সেটি হচ্ছে, শিক্ষক পাঠদানের সময় সমান সুযোগ দিতে 2জন ছেলে ও 2জন মেয়ে শিক্ষার্থীর কাছ থেকে উত্তর শোনেন। দ্বিতীয় যেই ক্ষেত্রটি আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে, দলগত কাজ করার সময় প্রতিটি দলে ছেলে ও মেয়ে উভয়কে নিয়ে সমন্বিত দল গঠন করা হয়। 3 নম্বরে আমরা যে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ লক্ষ্য করেছি সেটি হচ্ছে, নেতৃত্বের ক্ষেত্রে সমতা বজায় রেখে ছেলে শিক্ষার্থীর পাশাপাশি মেয়ে শিক্ষার্থীকেও দলনেতা নির্বাচন করা হয়। সবশেষে আমরা যেই সমতা ভিত্তিক পরিবেশটি দেখতে পাই সেটি হচ্ছে, খেলাধুলা ও টিফিনের সময়ে ছেলে মেয়েরা বৈষম্যহীনভাবে খাবার ভাগাভাগি করে খায় এবং একসাথে কানামাছি খেলে। তাহলে এটি হচ্ছে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশের কিছু উদাহরণ, যা আমরা উপরের এই গল্পে আমরা পড়েছি। তাহলে এভাবেই তোমরা খ নম্বর এই কাজটি সম্পন্ন করবে। এবার আমরা গ নম্বরে আরেকটি মজার কাজ পাবো। শিক্ষার্থীরা দেখো, এটি হচ্ছে আমাদের গ নম্বর কাজ। বলা হয়েছে, নিচে দেওয়া আকাশ, আশা, তিশা, আনা, বাদল ও কুসুমের বিবৃতিগুলো পড়ি এবং খালি ঘরে আমার করণীয়
লিখি। তো এখানে আমরা কোটেশন দেখতে পাবো। কোটেশন বলতে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন উক্তি দেখতে পাবো। তারা তাদের বিভিন্ন সমস্যার কথা এখানে বলেছে এবং ওই সকল সমস্যায় তারা ঠিক কি করবে সেই উত্তরগুলো আমাদের কাছে জানতে চেয়েছে। যেমন দেখো, আকাশ সে কি বলছে, সে বলছে আমি যখন পড়তে বসি তখন আমার বোন মাকে ঘরের কাজে সাহায্য করে। তো এক্ষেত্রে আকাশ কি করতে পারে সেটি মূলত আমরা এই খালি ঘরে লিখব। আবার দেখো আশা সে কি বলছে, আশা বলছে আমার বিদ্যালয়ে ছেলেদের খেলার সুযোগ আছে কিন্তু আমাদের খেলার সুযোগ নেই। তো এক্ষেত্রে আশা কি করবে সেটি সে আমাদের কাছে এখানে জানতে চেয়েছে। দেখো আমরা আরো কিছু সমস্যার কথা এখানে জানবো। দেখো তিশা সে কি বলছে, তিশা বলছে আমার শ্রেণীতে সব সময় ছেলেরাই শ্রেণী ক্যাপ্টেন হয়, আমিও হতে চাই। তো এক্ষেত্রে আমি কি করব, তো সেটি আমাদের কাছে জানতে চেয়েছে। এবার দেখো আনা, আনা বলছে যে আমাদের স্কুলে মেয়েদের জন্য আলাদা টয়লেট নেই। তো এক্ষেত্রে আনা কি করবে সেটি সে আমাদের কাছে জানতে চেয়েছে। আবার দেখো বাদল সে তার সমস্যাটির কথা বলেছে, সে তার সমস্যাটির কথা বলেছে। সে বলেছে আমার শ্রেণীকক্ষে শিক্ষক প্রশ্ন করার সময় মেয়েদের গুরুত্ব দেন বেশি। তো এক্ষেত্রে বাদল কি করতে পারে সেটি আমরা এখানে লিখব। আবার দেখো কুসুম সে বলেছে যে আমার বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে ছেলেদেরকেই দায়িত্ব দেওয়া হয়। তো এক্ষেত্রে কুসুম কি করবে সেটি সে জানতে চেয়েছে। তো এই যে সমস্যাগুলো, বিভিন্ন সমস্যায় মূলত তারা কি করবে, তাদের এই সমস্যার সমাধানগুলো এবার আমরা দেব। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা দেখো, আকাশ সে বলেছিল যে আমি যখন পড়তে বসি তখন আমার বোন মাকে ঘরের কাজে সাহায্য করে। তো আমি কি করব, দেখো আকাশ যেটি করতে পারে, আমিও বোনকে পড়ার সুযোগ করে দেব এবং পড়ার সময় বোনকে সাহায্য না করে আমি নিজে মাকে ঘরের কাজে সাহায্য করব। তো এটি কিন্তু আকাশ করতে পারে। এরপর দেখো আশা তার সমস্যাটির কথা বলেছিল। আশা বলেছিল আমার বিদ্যালয়ে ছেলেদের খেলার সুযোগ আছে, আমাদের নেই। তো এক্ষেত্রে আশা যেটি করতে পারে, আমরা বিদ্যালয়ের শিক্ষকের কাছে আবেদন করব যাতে মেয়েদের জন্য পর্যাপ্ত খেলার সরঞ্জাম ও মাঠের ব্যবস্থা করা হয়। তাহলে আশা কিন্তু এই কাজটি করতে পারে। তিশা বলেছিল যে আমার শ্রেণীতে সব সময় ছেলেরাই শ্রেণী ক্যাপ্টেন হয়, আমিও হতে চাই। এক্ষেত্রে তিশা যেটি করতে পারে সেটি হচ্ছে আমি শিক্ষকের কাছে গিয়ে ক্যাপ্টেন হওয়ার ইচ্ছা প্রকাশ করব এবং সমতা বজায় রাখতে একজন ছেলে ও একজন মেয়েকে ক্যাপ্টেন করার প্রস্তাব দেব। তো এটি কিন্তু তিশা করতে পারে। এরপর আনা বলেছে আমাদের স্কুলে মেয়েদের জন্য আলাদা টয়লেট নেই। সেক্ষেত্রে আনা কি করতে পারে, আমরা প্রধান শিক্ষকের সাথে কথা বলবো যাতে সমতা ভিত্তিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে মেয়েদের জন্য দ্রুত পৃথক টয়লেটের ব্যবস্থা করা হয়। তো শিক্ষার্থীরা আনা কিন্তু এই কাজটি করতে পারে। এরপর দেখো বাদল বলেছিল যে আমার শ্রেণীকক্ষে শিক্ষক প্রশ্ন করার সময় মেয়েদের গুরুত্ব দেন। তো এক্ষেত্রে বাদল কি করতে পারে, আমি শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করব এবং বিনীতভাবে অনুরোধ করব যাতে ক্লাসে ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে সমানভাবে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। তো বাদল কিন্তু এই কাজটি করতে পারে। এবার দেখো কুসুম বলেছে যে আমার বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে ছেলেদেরকেই দায়িত্ব দেওয়া হয়। তো এক্ষেত্রে কুসুম কি করতে পারে, কুসুম যেটি করতে পারে সেটি হচ্ছে আমরা দলগতভাবে শিক্ষকদের জানাবো যে মেয়েরাও দায়িত্ব পালনে সক্ষম এবং যে কোনো অনুষ্ঠানে ছেলে ও মেয়েদের সমানভাবে দায়িত্ব বন্টন করার অনুরোধ করব। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম যে বিভিন্ন সমস্যায় আমরা কিভাবে সেই সমস্যাগুলোর সমাধান করতে পারি। আমি এখানে এই যে দেখো বক্সের মধ্যে যে লেখাগুলো লিখতে হবে সেই লেখাগুলো আমি কিন্তু এখানে ছকের মধ্যে লিখে দেখিয়েছি। তবে তোমরা এভাবে লিখবে না, তোমরা কিন্তু ছোট ছোট করে এই বক্সের মধ্যে এই কথাগুলো লিখে দিবে। আমি মূলত এখানে লিখতে পারবো না বলে আমি তোমাদেরকে ছকে লিখে দেখিয়েছি। তবে তোমরা আমি যেই সমাধানগুলো দেখিয়েছি সেগুলো তোমরা এই ফাঁকা ঘরগুলোতে এখানে তোমরা খুব সুন্দরভাবে ছোট ছোট করে লিখে দিবে। তো আশা করছি এটি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা ঘ নম্বর কাজে যাই। ঘয়ে বলা হয়েছে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ তৈরিতে আমি কি কি কাজ করতে পারি তা লিখি। তো শিক্ষার্থীরা এতক্ষণে আমরা নিশ্চয়ই জেনেছি যে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ কি, এটির গুরুত্ব কি। এবার আমরা দেখব যে এই ধরনের পরিবেশ তৈরিতে আমি কি কি কাজ করতে পারি
সেই লিস্ট আমরা এখানে কিভাবে লিখি, চলো আমরা কাজটি দেখে আসি। শিক্ষার্থীরা দেখো, আমি এভাবে একটি লিস্ট তৈরি করেছি যে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ তৈরিতে আমার করণীয়। প্রথমে সহযোগিতামূলক আচরণ আমি করতে পারি। আমি লিখেছি বিদ্যালয়ে বা বাড়িতে কোনো কাজে ছেলে ও মেয়েদের আলাদা না করে সবাইকে একসাথে নিয়ে মিলেমিশে কাজ করব। দ্বিতীয় যে কাজটি করতে পারি সেটি হচ্ছে গৃহকর্মে অংশগ্রহণ। আমি লিখেছি বাড়িতে যখন আমার বোন বা অন্য নারী সদস্যরা পড়াশোনা করবে তখন আমি ঘরের কাজ সাহায্য করব যাতে তারা পর্যাপ্ত সময় পায়। এর পরবর্তী যে করণীয় সেটি হচ্ছে নেতৃত্বে সমতা। আমি লিখেছি শ্রেণীকক্ষে দলনেতা বা ক্যাপ্টেন নির্বাচনের সময় ছেলে ও মেয়ে উভয়কেই সমান সুযোগ দেওয়ার প্রস্তাব করব। পরবর্তী যেই করণীয় সেটি হচ্ছে খেলাধুলায় অংশগ্রহণ। দেখো, বিদ্যালয়ের মাঠে বা টিফিনের সময় লিঙ্গ বৈষম্য না করে ছেলে ও মেয়ে সবাই মিলে একসাথে খেলাধুলা করব। পরবর্তী যে করণীয় সেটি হচ্ছে অধিকার আদায়ে সচেতনতা। তো এক্ষেত্রে আমি যেটি করতে পারি সেটি হচ্ছে বিদ্যালয়ে মেয়েদের জন্য পৃথক টয়লেট বা পর্যাপ্ত খেলার সরঞ্জামের মতো প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাব থাকলে শিক্ষকদের সাথে কথা বলে তা নিশ্চিত করার চেষ্টা করব। পরবর্তী যে করণীয় সেটি হচ্ছে পারস্পরিক সম্মান। আমি লিখেছি যে সহপাঠী হিসেবে একে অপরের মতামতকে গুরুত্ব দেব এবং শ্রেণীকক্ষে শিক্ষক যখন কাউকে প্রশ্ন করবেন তখন সবাইকে সমান সুযোগ দেওয়ার অনুরোধ করব। তাহলে শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা ঘ নম্বর যে কাজটি রয়েছে সেই ঘ নম্বর কাজে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ তৈরিতে আমি যে সকল কাজগুলো করতে পারি তা আমরা এখানে উল্লেখ করতে পারি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা আমরা আমাদের মূল বইয়ে পেজ বাই পেজের যে কাজগুলো ছিল অর্থাৎ প্রতিটি পৃষ্ঠায় যে কাজগুলো ছিল সেই কাজগুলো তোমরা কিভাবে সম্পন্ন করবে সেগুলো নিয়ে আমি এতক্ষণ আলোচনা করেছি। এবার আমরা এই অধ্যায়ের শেষে যে অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সে কাজগুলো নিয়ে আলোচনা করব। দেখো, অনুশীলনীমূলক কাজে প্রথমে আমাদেরকে ক নম্বরে টিক চিহ্ন দেওয়া হয়েছে। বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো এখানে দুইটি এমসিকিউ প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে একই কাজ বারবার করার প্রবণতা নিচের কোন ধরনের শিশুর বৈশিষ্ট্য। তো দেখো এটি হচ্ছে মূলত অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য, অর্থাৎ যারা অটিস্টিক শিশু তারা মূলত একই কাজ বারবার করে, তারা বোঝে না, এই জন্য একই কাজ তারা বারবার করতে থাকে। দুইয়ে বলা হয়েছে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কি তৈরি হয়। উভয়ের মধ্যে দেখো নিরাপত্তা বোধ তৈরি হয়। তাহলে আমরা খ নম্বরে টিক চিহ্ন দেব। তো ক নম্বরে এই কাজটি দেখো আমি এখানে লিখে দিয়েছি। এই যে দেখো, আমরা ক্ষয়ের টিক চিহ্ন দিয়েছি আর এখানেও কিন্তু ক্ষয়ের টিক চিহ্ন দিয়েছি। এভাবে আমরা এই কাজটি করব। এরপর দেখো খ নম্বরে আমাদেরকে বলা হয়েছে কি যে সত্য হলে তার পাশে স লিখি আর মিথ্যে হলে তার পাশে মি লিখি। তো এখানে আমাদেরকে মূলত সত্য মিথ্যা যাচাই করতে বলা হয়েছে। যেই বাক্যগুলো সত্য হবে সেগুলোর সামনে আমরা স লিখব, যেগুলো মিথ্যা হবে সেগুলোর সামনে আমরা মি লিখব। তো এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি দেখো, আমি এখানে এই কাজটি এভাবে করেছি। দেখো, এক নম্বরে শারীরিক সমস্যাগ্রস্ত শিশুরা ধীর গতিতে কথা বলে। তাহলে বাক্যটি কি সঠিক নাকি ভুল? এটা কিন্তু সঠিক বাক্য, আমি এখানে স লিখেছি। দুইয়ে বলা হয়েছে বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তাহলে এটিও কিন্তু সঠিক বাক্য, আমি স লিখেছি। তিনে বলা হয়েছে মিলেমিশে কাজ করলে কাজে বেশি ভুল হয়। এখানে আমি কি করলাম? মি লিখলাম, কারণ এটি মিথ্যা বাক্য। কারণ মিলেমিশে কাজ করলে কাজে ভুল হয় না, বরং কাজটা সঠিক হয়। চারে বলা হয়েছে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশে সবাই একে অপরের সুবিধা ও অসুবিধা কথা চিন্তা করে। তাহলে এটিও কিন্তু সঠিক বাক্য। তাহলে যে বাক্যগুলো সত্য সেগুলোর সামনে আমি ব্র্যাকেটের মধ্যে স লিখলাম, যে বাক্যগুলো ভুল বা মিথ্যা সেগুলোর সামনে ব্র্যাকেটের মধ্যে আমি মি লিখলাম। তোমরা এভাবে এই কাজটি সম্পন্ন করবে। দেখো, গ নম্বরে আমাদেরকে মিলকরণের কাজ দেওয়া হয়েছে। বলা হয়েছে বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। তো এখানে তোমরা বাম পাশে বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছ, যেমন দৃষ্টি প্রতিবন্ধিতা, বুদ্ধি প্রতিবন্ধিতা, শ্রবণ প্রতিবন্ধিতা, বাক প্রতিবন্ধিতা। তো এই সকল প্রতিবন্ধকতা যখন কোনো ব্যক্তির মধ্যে থাকে তখন তার কি কি ধরনের অসুবিধা থাকে সেই অসুবিধার কথাগুলো এখানে লেখা রয়েছে, তবে এলোমেলোভাবে লেখা রয়েছে, আমাদেরকে মিল করতে হবে। তো এই কাজটি আমরা কিভাবে করব? দেখো শিক্ষার্থীরা, আমরা এই কাজটি এভাবে করতে পারি। দৃষ্টি প্রতিবন্ধিতা, তাদের দেখতে অসুবিধা হয়। বুদ্ধি প্রতিবন্ধিতা, তারা কি করে? একই কাজ একটানা করতে থাকে। শ্রবণ প্রতিবন্ধিতা, তাদের শুনতে অসুবিধা হয়। বাক প্রতিবন্ধিতা,
তাদের কথা বলায় অসুবিধা হয়। তো আমরা এভাবে মিল করলাম। তোমরা চাইলে দাগ টেনে মিল করতে পারো অথবা চাইলে খাতায় তোমরা সামনাসামনি লিখতে পারো। আমরা গ নম্বরে চলে যাব, যেখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। বলা হয়েছে অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য লিখো। 2 বলা হয়েছে বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি সুবিধা লিখো। তো এই দুটি প্রশ্নের উত্তর আমরা লিখব। শিক্ষার্থীরা, প্রথম প্রশ্ন ছিল অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য। তো 3টি বৈশিষ্ট্য আমি এভাবে লিখেছি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা কোনো একটি নির্দিষ্ট বস্তুর প্রতি প্রবল আকর্ষণ অনুভব করে। দ্বিতীয় বৈশিষ্ট্য, অটিস্টিক শিশুরা সাধারণত একই কাজ একটানা করতে থাকে। তৃতীয় বৈশিষ্ট্য, সেটি হচ্ছে কথা বলার সময় এরা অন্যের চোখের দিকে তাকিয়ে কথা বলে না। তো এগুলো হচ্ছে অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য। তোমরা এভাবে লিখবে। 2 নম্বর যে প্রশ্নটি, সেখানে জানতে চাওয়া হয়েছিল বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি সুবিধা লিখো। তো 3টি সুবিধার মধ্যে প্রথম যে সুবিধা, সেটি হচ্ছে বিদ্যালয়ে সবার উপযোগী কাজ মিলেমিশে করলে কাজের মধ্যে পরিবেশ অনেক সুন্দর হয়। তো প্রথম যে সুবিধা, সেটি হচ্ছে বিদ্যালয়ে সবার উপযোগী কাজ মিলেমিশে করলে কাজের পরিবেশ অনেক সুন্দর হয়। দ্বিতীয় যে সুবিধা, সেটি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্মানবোধ তৈরি হয় এবং কেউ নিজেকে অবহেলিত মনে করে না। আর সবশেষ যে সুবিধা, সেটি হচ্ছে শিক্ষার্থীরা একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করতে শেখে এবং যে কোনো সমস্যা একে অপরের সহযোগিতায় সহজে বুঝতে পারে। তাহলে আমরা 3টি সুবিধার কথা লিখলাম, যে 3টি সুবিধা আমরা পেতে পারি যদি আমরা বিদ্যালয়ে মিলেমিশে কাজ করি। শিক্ষার্থীরা, এভাবে আমরা আমাদের মূল বইয়ে যে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল এই দুটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখলাম। এবার আমরা নম্বর প্রশ্ন দেখব, যেখানে আমাদেরকে বর্ণনামূলক প্রশ্ন করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে তুমি কিভাবে সহযোগিতা করবে। তো এই প্রশ্নটি আমাদেরকে বর্ণনা করতে হবে। যেহেতু বর্ণনামূলক প্রশ্ন, আমাদেরকে প্রশ্নের সমাধানটি একটু বড় আকারে লিখতে হবে। তো চলো দেখে নিচ্ছি যে এই প্রশ্নের সমাধান আমরা কিভাবে লিখব। শিক্ষার্থীরা, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে তুমি কিভাবে সহযোগিতা করবে। তো আমি লিখেছি যে শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে আমি যেভাবে সহযোগিতা করব তার নিচে বর্ণনা করা হলো। এভাবে আমি শুরু করলাম। তো এরপর আমি আমার যে সহযোগিতা, সেই সহযোগিতার উপায়গুলো আমি লিখলাম। প্রথমে লিখেছি তার সাথে কথা বলার সময় ইশারা ও অঙ্গভঙ্গির সাহায্য নেব, যাতে সে সহজেই বিষয়টি বুঝতে পারে। পরবর্তী যেই সহযোগিতা, সেটি হচ্ছে তাকে কোনো নির্দেশনা দেওয়ার সময় সেটি মুখে বলার পাশাপাশি লিখে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী যে সহযোগিতা, সেটি হচ্ছে তার সাথে খুব দ্রুত কথা না বলে ধীর গতিতে কথা বলবো। পরবর্তীতে সে যেন শিক্ষকের পাঠদান ভালোভাবে শুনতে পায়, সেজন্য তাকে শ্রেণীকক্ষের সামনের দিকে বসতে সহায়তা করব। পরবর্তী সহযোগিতা হচ্ছে তার কথাগুলো মনোযোগের সাথে শোনার চেষ্টা করব এবং তাকে বুঝতে না পারলে ধৈর্য সহকারে বারবার বোঝার চেষ্টা করব। সবশেষে তাকে সবসময় ভালো আচরণ করব, তার সাথে সবসময় ভালো আচরণ করব এবং সে যেন কোনো কারণে রাগ বা কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখব। তো এভাবে আমি আমার শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে সাহায্য করতে পারি। তোমরা এইভাবে 1 নম্বর যে বর্ণনামূলক প্রশ্নটি রয়েছে তার সমাধান লিখতে পারো। শিক্ষার্থীরা, সম্পূর্ণ ক্লাস জুড়ে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মূল বইয়ের 2য় যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি সমাধান করে দেখাতে। অধ্যায়ের মধ্যে যেই সকল কাজগুলো প্রতিটি পৃষ্ঠায় ছিল সেই কাজগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং একই সাথে এই অধ্যায় শেষে যেই অনুশীলনীমূলক কাজ রয়েছে সেটিও কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, সম্পূর্ণ ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমি আশা করব তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের মূল বইয়ের 3য় যে অধ্যায়টি রয়েছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়েও যে সকল কাজগুলো থাকবে সেই কাজগুলো আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে সমাধান করে দেখাবো। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।